বিহারের নির্বাচন আসন্ন আমরা জানি, তার আগে একটা জনমত সমীক্ষা হয়েছে, আমরা সকলেই শুনেছি। কিন্তু সেই জনমত সমীক্ষায় একটা অদ্ভুত ধরনের, মানে বলা যেতে পারে আশ্চর্যজনক ফল বেরিয়ে এসেছে। সেই ফলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতে এই প্রথম, যে রাহুল গান্ধী এবং মোদির মধ্যে জনপ্রিয়তায় রাহুল গান্ধী অনেকখানি এগিয়ে। রাহুল গান্ধী 47% ভোট পেয়েছেন, মানে জনমত সমীক্ষায়। আর মোদি পেয়েছেন 39%। অন্যান্য যারা আছে তারা 14%। যেহেতু বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে নীতিশ কুমার মানে মুখ্যমন্ত্রী, তিনি 31%, তেজস্বী 43%, মানে অনেকখানি বেশি, প্রশান্ত কিশোর 9%, আর অন্যরা তো 17%। কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে, এই প্রথম রাহুল আগে পিছনে মোদি কেন? এই যে পোল ট্র্যাকার যে সমীক্ষাটা করেছে, এই সমীক্ষার ফল ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, আমরা জানি। কিন্তু আমরা ধরে নেব এটা ঠিক এই কারণে যে একাধিক বিষয় সামগ্রিকভাবে দেখাচ্ছে যে মোদির জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে মোদির যারা ভক্ত, তারাই মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? অন্তত মুখ যদি নাও ফেরান, তারা অত্যন্ত বিমর্ষ। ভক্তের সংখ্যা কি কম পড়েছে? এটাই খুব সমস্যা। এখনো জানা যাবে না যতক্ষণ না নির্বাচন হচ্ছে। মুশকিল হচ্ছে এটাই যে নির্বাচনে আবার অনেক ম্যাজিক হয়। গতবার তেজস্বী মুখ্যমন্ত্রী হতে হতে কি যে ম্যাজিক হলো, যে শেষ মুহূর্তে বিজেপি নীতিশ জোটই বিহার দখল করে দিল। তবে আশ্চর্যের কথা যে বেলগামের পরে অপারেশন সিন্দুর করেও কেন মোদির জনপ্রিয়তায় ভাটা পড়ল? ভাটাটা কেন পড়ল? কয়েকটা ঘটনাক্রমের বিশ্লেষণ করুন, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল হলো। মোদিজি বলেছিলেন ঘুষকে মারেঙ্গে, 4 দিনও চলেনি সেই নকল যুদ্ধ। মোদিজি বলেছিলেন এবার আর রক্ষা নেই পাকিস্তানের, আরেকবার করলেই তাদের বিপদ। সে কথা শুনে আর 7 মণ তেলও পড়েনি, রাধাও নাচেনি, কারণ ভক্তরা ততদিনে মুষড়ে পড়েছে। সংসদের প্রতিনিধিদের পাঠানো হয়েছে বিদেশে, অথচ প্রধানমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন ডেকে জানালেন না যে সত্যি ভারতের 6টা রাফাল বা অন্য বিমান ধ্বংস হয়েছে। এদিকে পাকিস্তানের ডন পত্রিকা এই খবরটা বিরাট করে ছেপে দিয়েছে। ভাবুন, এই খবরের কোনো প্রতিবাদ করতে দেখা গেল না মোদী সরকারকে। কড়া একটা রিজয়েন্ডারও পাঠানো হলো না পত্রিকা সম্পাদককে। রাষ্ট্রপুঞ্জের দুখানা সন্ত্রাস বিরোধী কমিটিতে হই হই করে ঢুকে পড়লো পাকিস্তান। নির্বিকল্প মোদীজি এসব দেখেও দেশকে বিভাজনের গান শোনাতে লাগছেন। তাহলে এবার নিরীহ ভক্তদের মনেও কি বিশ্বগুরু 56 ইঞ্চি নিয়ে প্রশ্ন উঠবে না? উঠবে, এবং উঠছে, এবং তারা মন গড়া হয়ে যাচ্ছে। বিজেপির ভাবভঙ্গি দেখেও সেটাই মনে হচ্ছে। তাদের মুখে আর বিকাশের কথা নেই। দলের সভাপতি নাড্ডা সাহেব মোদির গুণকীর্তন করতে গিয়ে বলে মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছেন। কি কাজ করেছেন মোদিজি? তিনি বলছেন 370, তিনি বলছেন 3 তালাক, তিনি বলছেন ওয়াকফ আইন। ধর্মের টেক্কা, এছাড়া আর কোনো টেক্কা নেই। দেশের অর্থনীতি নিয়ে, প্রতিরক্ষা নীতি নিয়ে, বিদেশ নীতি একটিও সাফল্যের বার্তা নেই ডাক্তারদের কণ্ঠে। আচ্ছা, মোদিজি কি এই মার্কশিট নিয়ে বিশ্বগুরু হতে পারেন? অর্থনীতিতে মোদি সরকারের দাবি দেশ নাকি বিশ্বের 4র্থ অর্থনীতি। না হওয়ার কিছু নেই, এত জনসংখ্যায় মাথা পিছু হিসেবটা করলেই এটা হতে পারে, এটা বলেছেন পি চিদাম্বরম। কিন্তু দেশের এই যে মোট সম্পদের 40% কজন লোকের হাতে, আমরা তো জানি। বাকিরা আঁকুল চুষছে। 4র্থ বৃহত্তম অর্থনীতি দেশে 80 কোটি মানুষকে 5 কিলো করে চাল দিলে তাদের বাড়িতে হাঁড়ি চড়ছে। কোন কথাটা ধরবো মোদিজি সেটাই বুঝতে পারি না। রাহুল গান্ধী কোন সরকারের মাথায় নেই, কিন্তু তার কথায় আর কাজে কিন্তু ফারাক খুঁজে পাওয়া যায় না। এটা একটা নেতার গুণ। দেখুন, কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিজয় উৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়া উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের তুলনা টেনেছিলেন। রাহুল দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করে বলেছেন
কংগ্রেস সরকার নিজের দায়বদ্ধতা স্বীকার করে সরকার চালাবে। এক কথায় কর্ণাটক সরকারকে ভর্ৎসনা করেছেন তিনি। ওদিকে মহাকুম্ভ নিয়ে কি ঘটেছে? যোগী সরকার বলেছিল মারা গিয়েছেন 37 জন। বিবিসি হিন্দি তথ্য তালাশ করে খবর করেছে মারা গিয়েছিলেন অন্তত 82 জন। তার মধ্যে 37টি পরিবারকে যোগী সরকার 25 লাখ করে ক্ষতিপূরণ দিয়েছিল, টাকা দিয়েছিল ব্যাংকের চেক মারফত, মানে সব প্রমাণ মজুত করে। 26টি পরিবারের হাতে 5 লক্ষ করে গুঁজে বলে দেওয়া হয়েছিল তোমাদের বাড়ির লোকেরা ওখানে পড়ে গিয়ে তাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাই জন্য মারা গিয়েছে। আর তাদের দিয়ে সাদা কাগজে নাকি সই করিয়ে টাকা নেওয়ার রসিদ করিয়ে নেওয়া হয়েছিল। এটা বিবিসি হিন্দি বলছে। আর 19টা পরিবারে তো কোনো টাকাই পৌঁছয়নি। এই যে বিবিসি থেকে এই কথাটা প্রকাশ হলো, এই রিপোর্টটা প্রকাশ হলো, তারপরেও মোদিজির মুখে কোনো কথা নেই। কোথায় কোন কথাটি বলতে হবে সম্ভবত মোদিজি নিজেও জানেন না। দেশে বা বিদেশে মোদির ভাবমূর্তি এই জন্য টাল খেয়েছে ভীষণভাবে। আসলে সকলের কাছে তিনি প্রিয় হতে চান, সকলের প্রধানমন্ত্রী হয়ে সকলের গুরু হয়ে যান। ছাত্রদেরও গুরু হচ্ছেন তিনি, চা খেতে খেতেও চর্চা করতে চাইছেন, সবেতেই তিনি বলতে চাইছেন। কিন্তু নিজেদের মন্ত্রীদের তিনি দায়িত্ব শেখাতে পারেন না। রেল দুর্ঘটনা হবে, অশ্বিনী বৈষ্ণবকে তিনি কিছু বলবেন না। মহাকুম্ভে লোক মারা যাবেন, তিনি যোগীকে কিছু বলবেন না। প্রতিরক্ষায় পেহেলগামে 4টে যে লোক জঙ্গি তারা কোথায় উবে গেল কেউ জানে না, তিনি প্রতিরক্ষা মন্ত্রীকেও কিছু বলতে পারবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলতে পারবেন না। তাহলে তার ভাবমূর্তিটা কোথায় থাকে? রাহুল গান্ধী তো সোজা কথা সোজাভাবে বলছেন, সেটা তো বিশেষ করে যে যুব সমাজ সেটা পছন্দ করছে। এই যে এত বড় বিমান দুর্ঘটনা হলো, তাই নিয়ে মোদিজি দুঃখ প্রকাশ করেছেন, অবশ্যই করেছেন, করা উচিত তার। কিন্তু আরেকটা কথা যদি জোর করে বলতেন যে যদি এর পেছনে কারোর গাফিলতি থাকে, এমনকি মন্ত্রীও, তাহলে তাকে পদত্যাগ করতে হবে, তা তো তিনি বললেন। ঠিক এই এই কারণেই মোদির জনপ্রিয়তা কমছে এবং সেটা বিজেপিও বুঝছে। কি করে আগামী দিনে সেটা পুষিয়ে নেবে আমরা জানি না, কিভাবে নির্বাচনে তাদের জয়লাভ হবে কি হবে না তাও আমরা জানি না। কিন্তু এই যে সমীক্ষাটা, সেই সমীক্ষাটা দেখে মনে হচ্ছে সমীক্ষাতে কোথাও একটা মানুষ ঠিকঠাক মত দিয়েছে। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই। আর আমার এপিসোড যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই অন করে দেবেন।